হ্যালো গাইজ আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শাকিল আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের নতুন ভয়ঙ্কর সত্য ঘটনাটি শুরু করা যাক এবং বিস্তারিত জানা যাক। লেটস গো! আমার এই বাসের চাকা গত ৩০ বছর ধরে কত ছাত্রছাত্রীকে তাদের স্কুলে পৌঁছে দিয়েছে। তাদের হাসি মুখ, তাদের কলরব, এগুলোই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। কিন্তু আমি এমন এক ছাত্রের কথা জানি যে রোজ আমার বাসে ওঠে, কিন্তু তার স্কুল বহু আগেই চিরদিনের জন্য ছুটি হয়ে গেছে। আমার নাম হেমন্ত দে, বয়স ৫০-এর কোঠায়, হুগলির এক রুটের প্রাইভেট বাসের ড্রাইভার। এই স্টিয়ারিং হুইলটাই আমার জীবন। আমার বাসটা মা তারা। আমার কাছে শুধু একটা গাড়ি নয়, ওটা আমার পরিবারের সদস্যের মতো। আমার রুটটা হলো শ্রীরামপুর থেকে তারকেশ্বর। এই রুটের একটা নির্দিষ্ট অংশ, হরিপাল থেকে তারকেশ্বরের দিকে যাওয়ার যে রাস্তাটা, ওটা আমার খুব প্রিয়। দুপাশে সবুজ ধানক্ষেত আর শান্ত নিরিবিলি গ্রাম। এই গল্পটা গত শীতের। গণ্ডগোলটা শুরু হলো নালিকুল বাসস্টপটা থেকে। আমি লক্ষ্য করছিলাম প্রতিদিন সকালে ঠিক ৭:১৫ যখন আমি আমার প্রথম ট্রিপটা নিয়ে নালিকুল বাসস্টপে পৌঁছাই, তখন একটা নির্দিষ্ট ছেলে আমার বাসে ওঠে। ছেলেটার বয়স ১০-১২-র বেশি হবে না। তার পরনে একটা নীল সাদা চেকের স্কুল ইউনিফর্ম, পায়ে সাদা মোজা আর কালো জুতো। তার পিঠে একটা ভারী স্কুল ব্যাগ। তার হাবভাব ছিল খুব শান্ত, আর তার মুখে ছিল একটা অদ্ভুত বিষণ্ণ হাসি। সে বাসে উঠে কোনো কথা না বলে সোজা চলে যেত একেবারে পেছনের কোণার সিটটায়। তারপর সে জানালার বাইরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকত। আমি প্রথমে ব্যাপারটা নিয়ে তেমন মাথা ঘামাইনি, কিন্তু আমার খটকা লাগলো যখন আমি দেখলাম সে কোনোদিনও ভাড়া দেয় না। আমার কন্ডাক্টর ভোলা ছিল এক তরুণ চঞ্চল ছেলে। আমি তাকে একদিন জিজ্ঞাসা করলাম, কিরে ভোলা, ওই পেছনের সিটের স্কুল ইউনিফর্ম পরা ছেলেটা, ও কি ভাড়া দেয় না? ভোলা অবাক হয়ে বলল, কোন ছেলে হেমন্তদা? পেছনের সিট তো খালি। আমি চমকে উঠলাম। আমি রিয়ার ভিউ মিরারে তাকালাম। হ্যাঁ, ছেলেটা তো বসেই আছে। আমি বললাম, ওই তো বসে আছে, তুই দেখতে পাচ্ছিস না? ভোলাও মিরারে তাকালো। তারপর সে ভয়ার্ত অবিশ্বাস্য চোখে আমার দিকে তাকালো। বলল, হেমন্তদা, তুমি তুমি কি বলছো? সিটটা তো একদম খালি। আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল। তাহলে তাহলে কি ছেলেটাকে শুধু আমিই দেখতে পাই? সেই দিন থেকে আমার ভয়টা শুরু হলো। আমি প্রতিদিন সকালে যখন নালিকুল স্টপেজে পৌঁছাতাম, তখন আমার বুকের ভেতরটা কেঁপে উঠত। আমি দেখতাম ছেলেটা দাঁড়িয়ে আছে। সে আমার দিকে তাকিয়ে সেই বিষণ্ণ হাসিটা হাসত। সে বাসে উঠত, পেছনের সিটে গিয়ে বসত। আর ভোলা, সে কিছুই দেখতে পেত না। আমি বুঝতে পারছিলাম আমি এক ভয়ঙ্কর অলৌকিক রহস্যের মধ্যে জড়িয়ে পড়েছি। আমি ঠিক করলাম আমি এর শেষ দেখে ছাড়ব। একদিন আমি বাসটা নালিকুল স্টপেজে থামিয়ে ছেলেটার কাছে গেলাম। আমি তার সামনে দাঁড়িয়ে খুব নরম গলায় বললাম, খোকা, তোমার নাম কি? তুমি কোন স্কুলে পড়ো? ছেলেটা আমার দিকে তাকালো। তার চোখ দুটো ছিল গভীর, শান্ত। সে কোনো উত্তর দিল না। সে শুধু তার স্কুল ব্যাগটা থেকে একটা পুরনো, প্রায় ছিঁড়ে যাওয়া স্কুল ডায়েরি আমার হাতে দিল। আমি কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা খুললাম। প্রথম পাতায় খুব সুন্দর গুছানো হাতের লেখায় নাম লেখা, অরিত্র ঘোষ, ক্লাস 6, রোল নম্বর 17। আর তার নিচে স্কুলের নাম, নালিকুল বিদ্যামন্দির। আমি যখন ডায়েরিটা পড়ছি, তখন আমার বাসের বাকি যাত্রীরা আমার দিকে অবাক হয়ে তাকাচ্ছিল। তারা ভাবছিল আমি কার সাথে কথা বলছি। আমি ডায়েরিটা বন্ধ করে যখন ছেলেটার দিকে তাকালাম, তখন সে আর সেখানে ছিল না। সিটটা ছিল খালি। আমি জানি না সে কখন কিভাবে বাস থেকে নেমে গেল। আমি সেই ডায়েরিটা হাতে নিয়ে আমার ড্রাইভিং সিটে ফিরে এলাম। আমার মাথায় তখন একটাই প্রশ্ন, যদি ছেলেটা সত্যিই কোনো আত্মা হয়, তাহলে তার রোল নম্বর, তার স্কুলের নাম আজও তার ডায়েরিতে রয়ে গেছে কেন? আমি জানি না এই ডায়েরিটা আমাকে কোন সত্যের দিকে নিয়ে যাবে। আমি শুধু জানি আমার বাসে এখন থেকে একজন অতিরিক্ত যাত্রী থাকবে, এমন এক ছাত্র যার রোল কল হয়তো বহু আগেই অন্য কোনো জগতে হয়ে গেছে। অরিত্র ঘোষের সেই পুরনো ছেঁড়া ডায়েরিটা আমার কাছে ছিল এক জীবন্ত রহস্যের মতো। আমি সারাদিন ডিউটির ফাঁকে বারবার ডায়েরিটার পাতাগুলো উল্টে দেখতাম। ডায়েরির পাতায় পাতায় ছিল তার ছোট ছোট স্বপ্ন, তার ভালো লাগা মন্দ লাগার কথা। সে পাখি ভালোবাসত, সে ছবি আঁকত, আর সে বড় হয়ে আমার মতোই একজন ড্রাইভার হতে চেয়েছিল। আমি বুঝতে পারছিলাম আমি আর শুধু একজন বাস ড্রাইভার নই, আমি হয়ে উঠেছি এক হতভাগ্য কিশোরের শেষ ইচ্ছার সাক্ষী। আমি ঠিক করলাম আমাকে নালিকুল বিদ্যামন্দিরে যেতেই হবে।
আমাকে জানতেই হবে অরিত্র ঘোষের সাথে কি হয়েছিল। পরদিন সকালে আমি আমার বাসটা আমার এক বন্ধুকে চালাতে দিয়ে নিজে সেই স্কুলে গিয়ে হাজির হলাম। স্কুলটা ছিল বেশ পুরনো। আমি সোজা চলে গেলাম হেডমাস্টার মশায়ের অফিসে। হেডমাস্টার শ্রীকান্তবাবু ছিলেন একজন রাশভারী কিন্তু দয়ালু চেহারার মানুষ। আমি তাকে আমার পরিচয় দিয়ে অরিত্র ঘোষ, ক্লাস 6, রোল নাম্বার 17 কথা জিজ্ঞাসা করলাম। আমার কথা শুনে শ্রীকান্তবাবুর মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। তিনি তার পুরনো রেকর্ডপত্র ঘাঁটতে শুরু করলেন। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তিনি একটা পুরনো ধুলোমাখা রেজিস্টার খাতা বের করে আনলেন। তিনি খাতাটা খুলে একটা নির্দিষ্ট পাতায় এসে থেমে গেলেন। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে তাকিয়ে বললেন, আপনি যে ছাত্রের কথা বলছেন সে তো আর আমাদের স্কুলে পড়ে না। আমি বললাম, জানি, কিন্তু তার সাথে কি হয়েছিল আমি কি জানতে পারি? শ্রীকান্তবাবু কাঁপা কাঁপা গলায় বললেন, অরিত্র ছিল আমাদের স্কুলের সবচেয়ে মেধাবী আর সবচেয়ে শান্ত ছাত্র, কিন্তু তার ভাগ্যটা ছিল খুব খারাপ। আজ থেকে প্রায় বছর 5 আগের কথা। তিনি বলতে শুরু করলেন, অরিত্র একদিন স্কুল থেকে বাড়ি ফিরছিল। এই নালিকুল বাসস্টপেই সে বাসের জন্য অপেক্ষা করছিল। কিন্তু বাসটা যখন আসে, শ্রীকান্তবাবুর গলাটা ধরে এলো। তখন বাসটা ছিল ভিড়ে ঠাসা। অরিত্র বাসে উঠতে গিয়ে পা পিছলে বাসের চাকার নিচেই পড়ে যায়। আমার গায়ে লোম খাড়া হয়ে গেল। সেই ভয়ঙ্কর দুর্ঘটনায় তিনি চোখ মুছলেন। আমাদের অরিত্র আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে যায়। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। তাহলে তাহলে আমি যাকে প্রতিদিন আমার বাসে তুলি সে আর কেউ নয়, সে হলো সেই হতভাগ্য মৃত ছাত্র অরিত্রের অতৃপ্ত আত্মা। আমার বুকের ভেতরটা এক গভীর অসহনীয় কষ্টে ভরে উঠল। আমি হেডমাস্টার মশাইকে আমার রাতের অভিজ্ঞতার কথা খুলে বললাম। আমার কথা শুনে তিনি চমকে উঠলেন। তিনি বললেন, অবিশ্বাস্য, তাহলে তাহলে অরিত্রের আত্মা আজও মুক্তি পায়নি? সে আজও প্রতিদিন তার সেই শেষ অসমাপ্ত যাত্রার জন্য স্কুলে আসার জন্য অপেক্ষা করে? আমি বললাম, কিন্তু কিন্তু এর থেকে কি মুক্তির কোনো উপায় নেই স্যার? শ্রীকান্তবাবু বললেন, আমি জানি না হেমন্তবাবু, তবে আমি এটা জানি যে অরিত্রের মা, তিনি হয়তো আপনাকে কোনো সাহায্য করতে পারবেন। তিনি তার ছেলের মৃত্যুর শোকটা আজও কাটিয়ে উঠতে পারেননি। তিনি এখনও ওই নালিকুল স্টপের কাছেই তাদের পুরনো বাড়িতে একা একা থাকেন। আমি একটা নতুন আশার আলো দেখতে পেলাম। আমি শ্রীকান্তবাবুর কাছ থেকে অরিত্রের মায়ের ঠিকানাটা জোগাড় করে নিলাম। আমি যখন স্কুল থেকে বেরিয়ে আসছি তখন শ্রীকান্তবাবু আমাকে ডেকে সেই পুরনো রেজিস্টার খাতাটা থেকে একটা পাতা ছিঁড়ে আমার হাতে দিলেন। তিনি বললেন, এটা রাখুন, এটা হয়তো আপনার কোনো কাজে লাগতে পারে। আমি দেখলাম ওটা ছিল ক্লাস 6-এর সেই বছরের অ্যাটেন্ডেন্স শিট, আর তাতে 17 নম্বর রোলে অরিত্র ঘোষের নামের পাশে গত 5 বছর ধরে প্রতিদিন লাল কালি দিয়ে অ্যাবসেন্ট লেখা। কিন্তু পাতাটার একেবারে নিচে আমি দেখলাম পেন্সিল দিয়ে খুব ছোট করে কেউ যেন নতুন করে একটা রোল নাম্বার লিখে রেখেছে। রোল নাম্বার 18। আমি জানি না এই নতুন রোল নাম্বারটার মানে কি। আমি শুধু জানি অরিত্রের গল্পটা হয়তো শুধু তার একার নয়, এর সাথে হয়তো জড়িয়ে আছে আরও কোনো এক অজানা অমীমাংসিত রহস্য। 3য় পর্ব, ফাইন্ড মি, আমাকে খুঁজে বের করো। আমি জানি না এই কথাগুলো কে লিখেছে, স্যার ব্ল্যাকউড নাকি বইটা নিজেই। আমি শুধু জানি এটা একটা আমন্ত্রণ, একটা ভয়ঙ্কর শীতল আমন্ত্রণ। আমাকে ডাকা হচ্ছে, কিন্তু কোথায় আর কেন? আমি বুঝতে পারছিলাম আমি যদি এই আমন্ত্রণে সাড়া দিই তাহলে আমি এমন এক জগতে প্রবেশ করব যেখান থেকে হয়তো আর কোনোদিনও ফিরে আসা সম্ভব হবে না। ফাইন্ড মি, এই দুটো শব্দ আমার চোখের সামনে স্থির হয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল ওগুলো শুধু কালি দিয়ে লেখা দুটো শব্দ নয়, ওগুলো জীবন্ত। ওগুলো আমাকে ডাকছে, আমাকে প্রলুব্ধ করছে। আমার ভেতরের প্রাক্তন সৈনিকের সত্তাটা আমাকে সাবধান করছিল, বলছিল পিছিয়ে যা ভবতোষ, এটা তোর লড়াই নয়। কিন্তু আমার কৌতূহলী মনটা বলছিল এগোতে হবে, এই রহস্যের শেষ দেখতেই হবে। আমি সেই রাতে আর বইটাতে হাত দিইনি। আমি ঘর থেকে বেরিয়ে এসে দরজাটা আবার তালা দিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি জানতাম এটা করে কোনো লাভ নেই। স্যার ব্ল্যাকউডের আত্মা যখন চাইবে সে আবার দরজা খুলে দেবে। পরের কয়েকটা দিন আমি একটা ঘোরের মধ্যে কাটালাম। দিনের বেলায় আমি লাইব্রেরির ইতিহাস নিয়ে পড়াশোনা শুরু করলাম। আমি পুরনো রেকর্ডপত্র, স্টাফদের রেজিস্টার, এমনকি পুরনো খবরের কাগজের আর্কাইভও ঘাঁটতে শুরু করলাম। আমি জানতে চাইছিলাম স্যার জুলিয়ান ব্ল্যাকউড সম্পর্কে আরও কিছু তথ্য। আমি যা পেলাম তা ছিল সামান্যই। তিনি ছিলেন একজন ব্রিটিশ অভিজাত পরিবারের সন্তান, অক্সফোর্ডের একজন ব্রিলিয়েন্ট ছাত্র। কিন্তু প্রাচ্যের গুপ্তবিদ্যা বা এথেরিক সায়েন্সেসের প্রতি তার আকর্ষণ তাকে ভারতে টেনে নিয়ে আসে। তিনি এই লাইব্রেরিতে প্রায় 10 বছর ধরে গবেষণা করেছিলেন। তার মৃত্যুর ঘটনাটা ঠিক সেভাবেই লেখা ছিল যেভাবে দীনবন্ধুদা আমাকে বলেছিলেন। কিন্তু একটা ছোট্ট ফুটনোটে আমার চোখ আটকে গেল। সেখানে লেখা ছিল স্যার ব্ল্যাকউডের মৃত্যুর পর তার ব্যক্তিগত কিছু জিনিসপত্র, যেমন তার ডায়েরি এবং কিছু নোটবুক, তার পরিবারের কাছে ফেরত পাঠানোর জন্য প্যাক করা হয়েছিল। কিন্তু রহস্যজনকভাবে সেই বাক্সটি ইংল্যান্ডে পৌঁছানোর আগেই হারিয়ে যায়।
তার ডায়েরি হারিয়ে গেছে। আমার মন বলছিল ওই ডায়েরির মধ্যেই হয়তো সব রহস্যের চাবিকাঠি ছিল। রাতের ডিউটিতে আমার ভয়টা ধীরে ধীরে এক ধরনের অ্যাডভেঞ্চারের উত্তেজনায় পরিণত হচ্ছিল। আমি এখন আর সেই ছায়ামূর্তিকে ভয় পেতাম না, বরং আমি তার জন্য অপেক্ষা করতাম। তিনিও যেন আমার এই পরিবর্তনটা বুঝতে পেরেছিলেন। তার উপস্থিতি এখন আরও ঘন ঘন এবং আরও স্পষ্ট হতে শুরু করল। আমি প্রায়ই রাতের বেলা লাইব্রেরির লম্বা করিডোরে তামাকের গন্ধ পেতাম। মাঝে মাঝে দেখতাম দোতলার রেলিংয়ের ধারে একটা লম্বা কালো ওভারকোট পরা ছায়া দাঁড়িয়ে আছে। আমি টর্চের আলো ফেলার আগেই ছায়াটা মিলিয়ে যেত। একদিন রাতে আমি যখন রিডিং হলের একটা টেবিলে বসে একটু ঝিমিয়ে নিচ্ছিলাম, তখন হঠাৎ করেই আমার সামনের চেয়ারটা একটা মৃদু ক্যাচ শব্দ করে উঠল, যেন কেউ আমার সামনে এসে বসল। আমি চমকে উঠে চোখ খুললাম। কেউ কোথাও ছিল না, কিন্তু আমি আমার সামনের বাতাসে একটা শীতলতা অনুভব করলাম। আর টেবিলের উপর আমি দেখলাম একটা পুরনো দিনের রূপোর পাইপ রাখা। আমি কাপা হাতে পাইপটা তুলে নিলাম। ওটা ছিল বরফের মতো ঠান্ডা। পাইপটার গায়ে খোদাই করে লেখা JB, জুলিয়ান ব্ল্যাকউড। আমার সারা শরীর কাটা দিয়ে উঠল। সে আমার খুব কাছে চলে এসেছে। সে আমার সাথে যোগাযোগ করতে চাইছে। সে আমাকে বিশ্বাস করতে শুরু করেছে। আমি পাইপটা আমার পকেটে রেখে দিলাম। পরের রাতে আমি যখন বিরল পাণ্ডুলিপি সেকশনের সামনে গেলাম, তখন দেখলাম দরজাটা আগের মতোই খোলা, আর টেবিলের উপর সেই কালো বইটাও খোলা। কিন্তু আজ পাতাটা ছিল অন্য। আজকের পাতায় কোনো সাংকেতিক লেখা ছিল না, ছিল একটা হাতে আঁকা ম্যাপ। ম্যাপটা ছিল এই লাইব্রেরিরই, কিন্তু এটা ছিল লাইব্রেরির একটা গোপন অংশের ম্যাপ। এমন একটা অংশ যার কথা আমি বা দীনবন্ধুদা কেউই জানতাম না। ম্যাপ অনুযায়ী বিরল পাণ্ডুলিপি সেকশনের ঠিক পেছনের দেওয়ালে একটা লুকোনো দরজা আছে, আর সেই দরজা দিয়ে একটা সরু ঘোরানো সিঁড়ি নেমে গেছে মাটির নিচে। আমার বুকের ভেতরটা উত্তেজনায় আর ভয়ে ধরাস ধরাস করছিল। লাইব্রেরির নিচে একটা গোপন তলা। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। আমি ম্যাপটা হাতে নিয়ে দেওয়ালের কাছে গেলাম। ম্যাপে দেখানো নির্দিষ্ট জায়গাটা আমি খুঁজে বের করলাম। ওটা ছিল একটা বড় বইয়ের শেলফের আড়ালে। আমি আর দীনবন্ধুদা দুজনে মিলে অনেক কষ্টে শেলফটা সরালাম, আর যা দেখলাম তাতে আমরা দুজনেই অবাক হয়ে গেলাম। দেওয়ালের গায়ে ওয়ালপেপারের আড়ালে একটা ছোট চৌকো দরজার আউটলাইন। কোনো হাতল নেই, কোনো নব নেই। আমি ম্যাপটা আবার দেখলাম। দরজার পাশে একটা চিহ্ন আঁকা, একটা সাপের চিহ্ন। আমি আমার পকেটে হাত দিলাম। স্যার ব্ল্যাকউডের দেওয়া সেই রূপোর পাইপটা। আমি দেখলাম পাইপটার মাথার দিকটাও একটা সাপের মতো করে পেঁচানো। আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আমি পাইপটার মাথার দিকটা দেওয়ালের সেই সাপের চিহ্নটার উপর চেপে ধরলাম। সাথে সাথেই দেওয়ালের ভেতর থেকে খট করে একটা শব্দ এলো, আর সেই লুকোনো দরজাটা একটা তীব্র ক্যাচ শব্দ করে ভেতরের দিকে খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো এক ঝলক ঠান্ডা স্যাঁতস্যাঁতে মাটির গন্ধ, আর তার সাথে মিশেছিল বহু বছরের জমে থাকা রহস্যের গন্ধ। আমি আর দীনবন্ধুদা একে অপরের মুখের দিকে তাকালাম। আমাদের দুজনের চোখেই ছিল একই প্রশ্ন, এই সিঁড়ি কোথায় গিয়ে শেষ হয়েছে? স্যার ব্ল্যাকউড আমাদের কি দেখাতে চান? আমি টর্চটা জ্বালে সেই অন্ধকার পাতালে যাওয়ার সিঁড়ির প্রথম ধাপে পা রাখলাম। আমি জানতাম না এই সিঁড়ির শেষে আমার জন্য কি অপেক্ষা করছে। আমি শুধু জানতাম আমি স্যার ব্ল্যাকউডের আমন্ত্রণে সাড়া দিয়ে ফেলেছি, আর এখন আর আমার ফেরার কোনো পথ নেই। সেই গোপন দরজাটা খুলে যাওয়ার পর আমি আর দীনবন্ধুদা বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমাদের সামনে ছিল এক নিকষ কালো গহ্বর, যেখান থেকে একটা স্যাঁতস্যাঁতে পুরনো গন্ধ ভেসে আসছিল। দীনবন্ধুদার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনি আমাকে বারবার বারণ করছিলেন, যাস না ভবতোষ, ওটা ভালো জায়গা নয়। যা রহস্য মাটির নিচে চাপা পড়ে আছে তাকে আর ঘাঁটিয়ে কাজ নেই। কিন্তু আমি জানতাম আমাকে যেতেই হবে। স্যার জুলিয়ান ব্ল্যাকউডের আত্মা আমাকে এত দূর পথ দেখিয়ে নিয়ে এসেছে। এর শেষ না দেখে আমি ফিরতে পারবো না। আমি দীনবন্ধুদাকে বললাম, তুমি যদি ভয় পাও তাহলে এখানেই দাঁড়াও, দরজাটা পাহারা দাও, আমি একাই যাচ্ছি। আমি টর্চটা জেলে সেই সরু ঘোরানো সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। সিঁড়িগুলো ছিল পাথরের আর শ্যাওলায় ঢাকা, খুব পিচ্ছিল। প্রতিটা পদক্ষেপে আমার মনে হচ্ছিল আমি যেন সময়ের গভীরে নেমে যাচ্ছি। প্রায় 50-60টা ধাপ নামার পর সিঁড়িটা শেষ হলো। আমি একটা ছোট চৌকো ঘরে এসে দাঁড়ালাম। ঘরটা ছিল একটা স্টোর রুম বা ওই জাতীয় কিছু। চারদিকে পুরনো ভাঙাচোরা আসবাবপত্র, ধুলোমাখা বাক্সপ্যাথরা আর ইঁদুরের গন্ধ। আমি হতাশ হলাম। তাহলে কি এটাই শেষ? স্যার ব্ল্যাকউড আমাকে এই ভাঙাচোরা স্টোর রুমটা দেখানোর জন্যই এত কাণ্ড করলেন? আমি যখন প্রায় ফিরেই যাব বলে ঠিক করেছি, তখন আমার টর্চের আলোটা গিয়ে পড়ল ঘরের একেবারে শেষ প্রান্তের দেওয়ালটার উপর। আর যা দেখলাম তাতে আমার বিস্ময়ের সীমা রইল না। ওটা কোনো সাধারণ দেওয়াল ছিল না, ওটা ছিল একটা বিশাল লোহার দরজা, অনেকটা ব্যাংকের ভোল্টের দরজার মতো। দরজার ঠিক মাঝখানে একটা বড় গোল চাকা, যেটা ঘোরালে হয়তো দরজাটা খোলে। আমি এগিয়ে গিয়ে চাকাটা ঘোরানোর চেষ্টা করলাম, কিন্তু ওটা জং ধরে এমনভাবে আটকে গেছে যে আমার সমস্ত শক্তি দিয়েও আমি ওটাকে এক চুলও নড়াতে পারলাম না। আমি যখন মরিয়া হয়ে চেষ্টা করছি, তখন হঠাৎ করেই আমার পিছনে একটা শান্ত কিন্তু গম্ভীর গলা আমি শুনতে পেলাম। ইট রিকোয়ার্স আ কি, নট অফ মেটাল বাট অফ নলেজ। এটা খুলতে একটা চাবি লাগে, তবে সেটা ধাতুর নয়, জ্ঞানের চাবি।
আমি ভয়ে আতঙ্কে প্রায় চিৎকার করে উঠেছিলাম। আমি দ্রুত পিছনে ঘুরলাম। দেখলাম সিঁড়ির মুখে সেই লম্বা কালো ওভারকোট পরা ছায়ামূর্তিটা দাঁড়িয়ে আছে, স্যার জুলিয়ান ব্ল্যাকউড। এবার আমি তাকে আগের চেয়ে অনেক স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। তার শরীরটা ছিল আধা স্বচ্ছ, কিন্তু তার অবয়বটা ছিল সম্পূর্ণ। তার মুখে ছিল এক গভীর বিষণ্ণতা, আর তার চোখে ছিল এক তীব্র আকুতি। আমি প্রথমবার তার সাথে সরাসরি কথা বললাম। আমার গলা কাঁপছিল। আমি বললাম, আপনি আপনি কে? আর এই দরজাটা কিসের? তার ছায়াময় ঠোঁট দুটো নড়ে উঠল। তিনি বললেন, আই অ্যাম দ্য গার্ডিয়ান অফ দিস লাইব্রেরি, অ্যান্ড দিস ডোর প্রোটেক্টস আ নলেজ দ্যাট ম্যানকাইন্ড ইজ নট ইয়েট রেডি ফর। আমি এই লাইব্রেরির অভিভাবক, আর এই দরজাটা এমন এক জ্ঞানকে রক্ষা করে যার জন্য মানবজাতি এখনও প্রস্তুত নয়। তার কথা শুনে আমি আরও বিভ্রান্ত হয়ে গেলাম। আমি বললাম, কিন্তু আপনিই তো আমাকে এখানে নিয়ে এসেছেন, আপনিই তো ম্যাপটা দেখিয়েছেন, আপনি কি চান আমার কাছে? তিনি বললেন, আই নিড ইয়োর হেল্প। দ্য বুক, দ্য ওয়ান ইউ ফাউন্ড, ইট ইজ নট জাস্ট আ বুক, ইট ইজ আ প্রিজন, অ্যান্ড মাই সোল ইজ ট্র্যাপড উইদিন ইটস পেজেস। আমার তোমার সাহায্য দরকার। ওই বইটা যেটা তুমি খুঁজে পেয়েছো, ওটা শুধু একটা বই নয়, ওটা একটা কারাগার, আর আমার আত্মাটা ওরই মধ্যে বন্দী হয়ে আছে। I was performing a ritual to unlock the ultimate knowledge, but I made a mistake. I was too ambitious. The knowledge was too powerful. It consumed me. My soul was ripped from my body and imprisoned in the very book I sought to master. আমি পরম জ্ঞানকে উন্মোচিত করার জন্য একটা রিচুয়াল করছিলাম, কিন্তু আমি একটা ভুল করে ফেলি। আমি বড্ড বেশি উচ্চাকাঙ্ক্ষী ছিলাম। সেই জ্ঞানটা ছিল বড্ড বেশি শক্তিশালী, সেটা আমাকেই গ্রাস করে ফেলে। আমার আত্মাটা আমার শরীর থেকে ছেড়ে গিয়ে সেই বইটার মধ্যেই বন্দী হয়ে যায়, যেটাকে আমি আয়ত্ত করতে চেয়েছিলাম। আমার মাথা ঘুরছিল। তাহলে ওই কালো বইটা আসলে স্যার ব্ল্যাকউডের আত্মার কারাগার। আমি বললাম, তাহলে এখন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তিনি সেই লোহার দরজার দিকে দেখিয়ে বললেন, দ্য কি ইজ ইন দ্য বুক। ইট ইজ আ রিডল, আ ভার্স। ইউ মাস্ট রিড ইট অ্যালাউড হিয়ার ইন ফ্রন্ট অফ দিস ডোর। Only then will my soul be free, and only then will this door open. চাবিটা ওই বইটার মধ্যেই আছে, একটা ধাঁধা, একটা শ্লোক। তোমাকে সেটা এখানে এই দরজার সামনে জোরে জোরে পড়তে হবে, তবেই আমার আত্মা মুক্তি পাবে, আর তবেই এই দরজাটা খুলবে। বাট আই মাস্ট ওয়ার্ন ইউ, তিনি বললেন, when the door opens, the knowledge behind it will try to tempt you. It will promise you power, wealth, immortality. You must resist it. You must close the door and seal it forever. If you fail, you will suffer my fate. কিন্তু আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, যখন দরজাটা খুলবে তখন তার পেছনের জ্ঞানটা তোমাকে প্রলুব্ধ করার চেষ্টা করবে। ওটা তোমাকে ক্ষমতা, সম্পদ, অমরত্বের লোভ দেখাবে। তোমাকে সেটাকে প্রতিরোধ করতে হবে। তোমাকে দরজাটা বন্ধ করে চিরদিনের জন্য সিল করে দিতে হবে। যদি তুমি ব্যর্থ হও, তাহলে তোমার পরিণতিও আমার মতোই হবে। আমি স্তব্ধ হয়ে তার কথা শুনছিলাম। আমার কাঁধে এক অনন্ত ভার দায়িত্ব এসে পড়েছে। আমাকে শুধু একটা আত্মাকেই মুক্তি দিতে হবে না, আমাকে এমন এক ভয়ঙ্কর জ্ঞানকে আটকে রাখতে হবে যা মানব জাতির জন্য বিপজ্জনক। আমি বললাম, আমি রাজি, আমি আপনাকে সাহায্য করব। তার বিষণ্ণ মুখে একটা ক্ষীণ হাসির রেখা ফুটে উঠল। তিনি বললেন, আই নিউ আই চোজ দ্য রাইট পারসন। ইউ হ্যাভ দ্য হার্ট অফ আ সোলজার। এই বলে তার ছায়া মূর্তিটা ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। আমি জানি আমাকে এখন কি করতে হবে। আমাকে আবার ওপরে যেতে হবে, সেই কালো বইটা নিয়ে আসতে হবে, আর তার ভেতরের সেই ধাঁধাটা খুঁজে বের করতে হবে। কিন্তু আমার মনের গভীরে একটা ভয়ও কাজ করছিল। সেই দরজার ওপারে কি আছে, এমন কি জ্ঞান যার জন্য স্যার ব্ল্যাকউডের মতো একজন জ্ঞানী মানুষও তার আত্মাকে হারিয়ে ফেলেছিলেন? আমি কি সেই প্রলোভনকে প্রতিরোধ করতে পারবো? আমি যখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, তখন আমার মনে হলো আমি যেন এক পৌরাণিক কথার নায়ক। আমাকে পাতালপুরীতে গিয়ে এক অসুরকে পরাজিত করে এক রাজকন্যাকে উদ্ধার করতে হবে। কিন্তু আমি জানি আমার এই গল্পের শেষটা হয়তো কোনো রূপকথার মতো হবে না। আমি যখন পাতাল ঘর থেকে উপরে বিরল পাণ্ডুলিপি সেকশনে ফিরে এলাম, তখন দীনবন্ধুদা জৌলভাবে আমার জন্য অপেক্ষা করছিলেন। আমার ফ্যাকাশে মুখ আর উদ্ভ্রান্ত চেহারা দেখে তিনি প্রায় আঁতকে উঠলেন। আমি তাকে সংক্ষেপে সবটা খুলে বললাম, স্যার ব্ল্যাকউডের আত্মার কথা, তার কারাগারের কথা, আর সেই ভয়ঙ্কর লোহার দরজাটার কথা। সব শুনে দীনবন্ধুদা কিছুক্ষণ পাথরের মতো বসে রইলেন। তারপর তিনি হাত জোর করে বললেন, ভবতোষ, আমার কথা শোন, আর এগাস না। তুই যা করেছিস অনেক করেছিস। চল, আমরা পুলিশকে খবর দিই বা লাইব্রেরি কর্তৃপক্ষকে জানাই। আমি বললাম, না দীনবন্ধুদা, পুলিশ বা কর্তৃপক্ষ এই কথা বিশ্বাস করবে না। তারা আমাদের পাগল বলবে। আর স্যার ব্ল্যাকউড আমার উপর ভরসা করেছেন, আমি তার ভরসা ভাঙতে পারবো না। এই কাজটা আমাকেই শেষ করতে হবে। দীনবন্ধুদা বুঝলেন আমি আমার সিদ্ধান্তে অটল। আমি সেই কালো বইটা টেবিল থেকে তুলে নিলাম। আজ বইটাকে আর আগের মতো ঠান্ডা বা ভারী মনে হলো না। মনে হলো ওটা যেন আমার সাহায্যের আশায় অপেক্ষা করছে।
আমি আর দীনবন্ধুদা পাতা উল্টে সেই ধাঁধা বা শ্লোকটা খুঁজতে লাগলাম। বইটার বেশিরভাগ পাতাই ছিল সেই দুর্বোধ্য সাংকেতিক ভাষায় লেখা। অবশেষে বইটার প্রায় শেষ দিকে আমরা একটা পাতা খুঁজে পেলাম, যেখানে ইংরাজিতে মাত্র 4টে লাইন লেখা ছিল। লাইনগুলো ছিল, "When the serpent eats its tail, and time itself begins to fail, speak the name that has no sound on this sacred silent ground." যখন সর্প তার পুচ্ছ ভক্ষণ করে এবং স্বয়ং সময়ও ব্যর্থ হতে শুরু করে, বলো সেই নাম যার কোনো ধ্বনি নেই এই পবিত্র নীরব ভূমিতে। আমরা দুজনেই ধাঁধাটার মানে উদ্ধার করার চেষ্টা করতে লাগলাম। সর্প তার পুচ্ছ ভক্ষণ করে, এটা তো ওই বইটার গায়ের চিহ্নটা, উরোবোরস, অনন্তটাল বা চক্রের প্রতীক। সময়ও ব্যর্থ হতে শুরু করে, এর মানে কি? আর সেই নাম যার কোনো ধ্বনি নেই, এটা কি হতে পারে? আমরা যখন কিছুই বুঝতে পারছিলাম না, তখন হঠাৎ করেই দীনবন্ধুদার চোখ দুটো জ্বলে উঠল। তিনি প্রায় চিৎকার করে উঠলেন, নীরবতা, সাইলেন্স। আমি বললাম, মানে? তিনি বললেন, আরে এমন একটা নাম যার কোনো ধ্বনি নেই, সেটা তো নীরবতা বা সাইলেন্সই হতে পারে। আর এই পাতাল ঘরটা তো একটা পবিত্র নীরব ভূমি। আমার কাছেও যুক্তিটা ঠিক বলে মনে হলো। আমরা আর দেরি করলাম না। আমি বইটা হাতে নিয়ে আবার সেই পাতালে যাবার সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। দীনবন্ধুদা আমার পিছনে পিছনে এলেন। আমরা সেই বিশাল লোহার দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার বুকের ভেতরটা হাতুড়ির মতো পিড়ছিল। এটাই শেষ পরীক্ষা। আমি একটা গভীর শ্বাস নিয়ে বইটা খুলে সেই 4টে লাইন জোরে জোরে পড়তে শুরু করলাম। আমি যখন শেষ লাইনে পৌঁছলাম, তখন আমি আমার সমস্ত মনের জোর এক করে চিৎকার করে বললাম, দ্য নেম ইজ সাইলেন্স। আমার কথা শেষ হওয়ার সাথে সাথেই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। পুরো ঘরটা প্রবলভাবে কেঁপে উঠল। সেই বিশাল লোহার দরজাটার গা থেকে একটা তীব্র সাদা আলো বিচ্ছুরিত হতে শুরু করল। আর সেই কালো বইটার পাতাগুলো থেকে আমি দেখলাম স্যার জুলিয়ান ব্ল্যাকউডের ধোঁয়াশা স্বচ্ছ আত্মাটা বেরিয়ে আসছে। তিনি আর আগের মতো বিষণ্ণ বা যন্ত্রণাকাতর ছিলেন না। তার মুখে ছিল এক পরম প্রশান্তি। তিনি আমার দিকে তাকিয়ে কৃতজ্ঞতায় মাথা নত করলেন। তারপর তার আত্মাটা ধীরে ধীরে উপরের দিকে উঠে গিয়ে ছাদের মধ্যে দিয়ে মিলিয়ে গেল। আর সেই কালো বইটা, ওটা আমার হাতের মধ্যেই ছাই হয়ে গেল। ঠিক তখনই সেই বিশাল লোহার দরজাটা একটা তীব্র ঘর্ষণের শব্দ করে ভেতরের দিকে খুলতে শুরু করল। দরজার ওপার থেকে কোনো আলো আসছিল না, আসছিল জমাট বাঁধা অন্ধকার। কিন্তু সেই অন্ধকারের সাথে সাথে আমার মনের ভেতরেও যেন কেউ কথা বলতে শুরু করল। একটা কণ্ঠস্বর, না পুরুষ না নারী, একটা শীতল ধাতব কণ্ঠস্বর। সে আমাকে বলছিল, ভেতরে এসো ভবতোষ সান্যাল, তুমি নিজেকে প্রমাণ করেছ, তুমি এই জ্ঞানের যোগ্য। ভেতরে এসো, আমি তোমাকে সব দেব, ক্ষমতা, অমরত্ব, যা তুমি চাও। আমার চোখের সামনে ভেসে উঠছিল হাজার হাজার লোভনীয় দৃশ্য। আমি নিজেকে দেখছিলাম এক বিশাল রাজপ্রাসাদে, আমার চারপাশে ধন রত্নের পাহাড়। আমার মনটা দুলে গেল। এক মুহূর্তের জন্য আমার মনে হলো একবার ঢুকেই দেখি না কি আছে ভেতরে। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার মেয়ের মুখটা আমার চোখের সামনে ভেসে উঠল। আমার মনে পড়ল, আমি একজন সৈনিক, আমার দায়িত্ব রক্ষা করা, ধ্বংস করা নয়। আমি আমার সমস্ত শক্তি দিয়ে সেই প্রলোভনের বিরুদ্ধে লড়াই করলাম। আমি চিৎকার করে উঠলাম, না, আমি কিচ্ছু চাই না, ফিরে যাও তোমরা, এই দরজা আজ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। এই বলে আমি আর দীনবন্ধুদা দুজনে মিলে আমাদের শরীরের সমস্ত শক্তি দিয়ে সেই বিশাল লোহার চাকাটা ধরে উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করতে লাগলাম। দরজার ওপার থেকে সেই কণ্ঠস্বরটা রাগে হতাশায় গর্জন করে উঠল। সে আমাদের আটকানোর চেষ্টা করতে লাগল, কিন্তু আমরা থামলাম না। অবশেষে একটা বিকট শব্দ করে দরজাটা আবার বন্ধ হয়ে গেল। আমরা হাঁপাতে লাগলাম। আমি জানি না আমরা কতক্ষণ সেখানে বসেছিলাম। যখন আমরা উপরে ফিরে এলাম, তখন লাইব্রেরিতে ভোরের প্রথম আলো এসে পড়েছে। লাইব্রেরিটা কেমন যেন অন্যরকম লাগছিল। বাতাসটা ছিল হালকা, পরিষ্কার, সেই গুমোট ভারী ভাবটা আর নেই। আমরা সেই গোপন দরজাটা আবার বইয়ের শেলফ দিয়ে ঢেকে দিলাম। সেই দিনের পর থেকে হেদুয়া জ্ঞানপীঠ লাইব্রেরিতে আর কোনোদিনও কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। তামাকের গন্ধ, কাশির শব্দ বা খোলা দরজার রহস্য সবকিছুই যেন সময়ের অতলে হারিয়ে গেছে। স্যার জুলিয়ান ব্ল্যাকউড তার মুক্তি পেয়েছেন, আর সেই ভয়ঙ্কর জ্ঞান চিরদিনের জন্য মাটির নিচে তার কারাগারে বন্দী হয়ে গেছে। আমি আমার চাকরিটা ছাড়িনি। আমি আজও এই লাইব্রেরির রাতের প্রহরী। মাঝে মাঝে যখন আমি রাতের বেলা বিরল পাণ্ডুলিপি সেকশনের সামনে দিয়ে যাই, তখন আমার মনে হয় দেওয়ালের ওপার থেকে কেউ যেন আমাকে নীরবে ধন্যবাদ জানাচ্ছে। আমি শুধু মৃদু হাসি, কারণ আমি জানি আমি শুধু এই লাইব্রেরির বইগুলোকে পাহারা দিই না, আমি পাহারা দিই এর সবচেয়ে বড় গোপন রহস্যটাকেও।
তা গাইস, গল্পটা কেমন লাগলো? আশা করি গল্পটা আপনাদেরকে ভালো লেগেছে। যারা এইরকম ভৌতিক গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট টাইম এর থেকেও ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।